সিএসকে 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 কত বড় একটা সুযোগ ছিল যে এখান থেকে প্লে অফসে যেতে পারতো। দুটো ম্যাচ যেত, দুটো ম্যাচ জিতলে মোটামুটি 16 পয়েন্ট নিয়ে কিন্তু যে কোনো টিমই চলে যায়। আমরা দেখেছি এখন হাতের ম্যাচ ফেলে দিয়েছে, হাতের ম্যাচ ফেলে দিয়েছে। এমন ফেলেছে যে একটা ম্যাচ হেরে সিএসকে দুটো টিমকে কিন্তু প্লে অফের একদম কনফার্ম টিকিট দিয়ে দিয়েছে। জিটি আর হচ্ছে এসআরএইচ ম্যাচ জিতে চলে গেছে। আর ওদিকে যেহেতু এসআরএইচ জিতেছে, জিটির সঙ্গে নেক্সট ম্যাচ রয়েছে সিএসকে, এর জন্য জিটিও কিন্তু কোয়ালিফাই যে 16 পয়েন্ট। হ্যাঁ, তাহলে আমরা এখন তিনটে টোটাল টিম পেয়ে গেলাম যারা কোয়ালিফাই করে গেছে। 4 নাম্বার স্পটের জন্য লড়াই হতে চলেছে। সিএসকের জন্য কিন্তু এই ম্যাচ পুরোপুরি ডু অর ডাই ম্যাচ ছিল, যেই ম্যাচে সিএসকে পুরো হেগে দিয়েছে। ওদের কাছে চান্সও ছিল এই ম্যাচটা জেতার, এটা মানবি কিনা? একদম ক্লাসিক আইপিএল, ওল্ড ক্লাসিক আইপিএল ম্যাচ হয়েছে এটা একদম। যদি এখান থেকে পারতো আরামসে করে আসতে পারতো এখান থেকে। তো এগুলো রয়েছে যে সিএসকের এখন একটা ম্যাচ হারার পরেও যে আর কোনো চান্স আছে কি নেই, সিএসকে দর্শকদের সেটা তো বলতে হবে আমাদের, নাকি? আর কোনো চান্স আছে কি নেই এখান থেকে? এরপরে জিতলে কিন্তু 14 পয়েন্টে পৌঁছাবে। এরপরে আর কোনো রকম কিরকম সমীকরণ হলে সিএসকে এরপরে কিন্তু যেতে পারে প্লেঅফে, সেটাও বলবো। টাফ তো অবশ্যই, কিন্তু সেটাও বলবো আমরা সেসব দিকে। আর সব থেকে বড় যে প্রশ্ন এখন উঠে আসছে সেটা হচ্ছে এমএস ধোনিকে কি আমরা লাস্ট সিএসকে জার্সিতে মাঠে অ্যাজ এ প্লেয়ার দেখতে পারলাম? এমএস ধোনির কি এটা লাস্ট ম্যাচ ছিল? খেলেনি, কিন্তু লাস্ট ম্যাচ অ্যাজ এ প্লেয়ার যদি বলি আমরা, তো সেটা নিয়েও আলোচনা করব। আর এমএস ধোনি স্ক্যাম নিয়েও আলোচনা করবো আমরা বলতে গেলে। তো সবার প্রথমে যদি ম্যাচের উপরে আসি আমরা, ম্যাচে দেখ টিমের মধ্যে টিম তো বলে লাভ নেই, সবাই সবার বেস্ট টিমটাই খেলাচ্ছে এখন। সেরকম কোনো চেঞ্জেস ছিল না কিছু, যেই টিম নিয়ে জিতে এসছে লাস্ট ম্যাচ সেরকম ম্যাচই খেলাচ্ছে, সেরকম টিমে খেলিয়েছে। তো টসটা ছিল ক্রুশাল এই মাঠের মধ্যে। আমরা ভাবতে পারিনি যতক্ষণ না এসআরএইচ এর ব্যাটিং এসছে যে সিএসকে, কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম যে সিএসকে খুব বাজে খেলছে, কিন্তু না, এই মাঠটা কিন্তু সিএসকে এর ফেভারেই মাঠ ছিল, যেখানে সিএসকে কে ফেভারও করেছে এবং সিএসকে ব্যাটিংও পেয়েছে প্রথমে, যেটা চেয়েছিল ওরা। যে কারণ এই মাঠে কিন্তু চেপকের মাঠ, এর আগে আরো কম রান হতো, এখন কিন্তু চেপকের মাঠে আমরা জানি যে কোনো রকম কোনো ডিউ আসে না, লেটার অন কোনো ডিউ আসে না, সেহেতু এখান থেকে কিন্তু স্পিনারদের দিয়ে কিন্তু ম্যাচ জেতা যায়, কিন্তু সিএসকে সেটা এখন পারেনি। তো যাই হোক, প্রথমে ব্যাটে এসছে সিএসকে, ব্যাটে এসে না, তার আগে আমি এমএস ধোনিকে নিয়েই বলে নিচ্ছি এই কথাটা, ঠিক আছে? এমএস ধোনি স্ক্যাম কাকে বলে? সেটা হচ্ছে প্রথম থেকে এমএস ধোনিকে বলা হয়েছে খেলবে খেলবে খেলবে। এর আগেও আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম এটা নিয়ে, যে প্রথম থেকে বলা হচ্ছিল এমএস ধোনি কিন্তু খেলবে, একটা ম্যাচও খেললো না এখনো অবধি। আমরা কি ভেবেছিলাম, বসে থেকে মজা নিয়েছি, আমরা কি ভেবেছিলাম যে লাস্টে এসে অন্তত এই ম্যাচটা, যে লাস্ট চেপকের ম্যাচ 2026-এর আইপিএল লাস্ট ম্যাচ, যে এই ম্যাচটা খেলবে, এই ম্যাচটা খেললে কিন্তু সবার মনে একটা শান্তি হবে, এটা খেলে একটা রিটায়ারমেন্ট নিয়ে নেবে, ঠিক আছে? কিন্তু সেটাও আমরা দেখতে পাইনি। কি হয়েছে? সবাই টিকিট কেটেছে, প্রত্যেকটা ম্যাচের টিকিট কেটেছে, এমএস ধোনিকে জাস্ট একটা শোপিস হিসাবে কিন্তু রেখে দেওয়া হয়েছে কাচের ভিতরে। হ্যাঁ, কাচের ভিতরে, কাচের ভিতরে রেখে দেওয়া হয়েছে, বাইরেও আজকে আসেনি, না বাইরেও আসেনি। তো প্রথমে গেছিল ঋতুরাজ গায়কোয়াড়কে জিজ্ঞাসা করা হয়েছিল যে এমএস ধোনি খেলছে কিনা। ঋতুরাজ গায়কোয়াড় পরিষ্কার বলে দিয়েছে যে এখনো ফুললি ফিট না, তবে যদি আমরা এই ম্যাচটা জিতি পরের ম্যাচে কে জানে খেলতেও পারে, ঠিক আছে? কিন্তু পরের ম্যাচ ধোনি 2021 সালে বলেছিল যে আমি লাস্ট ম্যাচ কিন্তু চেপকেই খেলবো, লাস্ট ম্যাচ যদি আমি চেন্নাই খেলি, লাস্ট ম্যাচ এটা কিন্তু একটা বড় ক্লু, তাহলে আজকে সার্কেল কিন্তু কমপ্লিট হয়ে যেত। কিন্তু ক্রুশাল ম্যাচ ছিল, ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি যে যে পুরো ম্যাচ, পুরো টুর্নামেন্ট খেলেনি, এখান থেকে টিম কম্বিনেশনটাকেই ওরা প্রেফার করেছে যে ধোনিকে হঠাৎ করে একটা টিমের মধ্যে নামিয়ে নিয়ে কেন নামাবে না, ও তো প্লেয়ারই একটা শেষ ম্যাচ গিয়ে দিনের শেষে। তো এখানে আমার সিএসকে ফেভারে যেটা যাচ্ছিল সেটাই ওরা খেলিয়েছে। তো এমএস ধোনি আমার মনে হয় না যে এই বছর লাস্ট ম্যাচেও খেলাতে পারে, যেহেতু 14 পয়েন্টে আছে ওরা, মানে পৌঁছাতে পারবে 12 পয়েন্টে আছে। হ্যাঁ, তো এমএস ধোনি লাস্ট ম্যাচ খেলাতেও পারে, আর যদি না হয় এমএস ধোনি তো যুক্ত থাকবে মেন্টর হিসেবে না সিএসকে ফ্যান্সদের জন্য। তবে এটা ঠিক যে আইপিএল এর ভিউয়ারশিপও কমেছে এমএস ধোনির জন্য, এবং চেন্নাই সুপার কিংস এর ব্র্যান্ড ভ্যালুও কমবে। অবশ্যই ব্র্যান্ড ভ্যালু তো কমছে, অলরেডি কমে গেছে, কেননা মানুষকে এত আশা দিতে না, মানুষের মধ্যে একটা এক্সপেকটেশন কমে যায়। আর এই বছর কিন্তু পুরোপুরি মানে যারা জিতছে অপোনেন্টে পুরো ট্রোলিং সিজন গেছে একদম। গতকাল আমরা দেখেছি যে পাঞ্জাব, মানে পরশুদিন আর কি, যে পাঞ্জাব 49-এ টুইট করেছিল আরসিবি এদিকে উল্টে দিয়ে দিয়েছে 6 ওভারে 3টে টুইট করেছে আরসিবি টোটাল। এরকম সেম ঈশান কিষান জেতার পরে সেলিব্রেশনটা দেখেছিস তো, হুইসেল পরে সেলিব্রেশন, একদম ট্রোল করে দিচ্ছে সবাই। তো যাই হোক, অন্যান্য কথা না বলে ম্যাচের উপরে যদি আমরা আসি, প্রথমে ব্যাট পায় হচ্ছে সিএসকে। ব্যাট পেয়ে প্রথমেই যেটা শুরু করে
সঞ্জু স্যামসন, যে সঞ্জু স্যামসন প্রথমে দেখে মনে হচ্ছিল যে আজকে ফ্লোতে আছে, হ্যাঁ, flow তে সঞ্জু আছে। স্যামসন যেদিন খেলবে সিএসকে সেদিনকে ভাই ভাগ্য খুলবে। এখন অবধি যে কটা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ জিতেছে, তার মধ্যে মাত্র একটা ম্যাচ এরকম আছে যেটাতে সঞ্জু স্যামসন খেলেনি, তারপরে জিতেছে সিএসকে। বাদ বাকি 5টা ম্যাচে কিন্তু সঞ্জু স্যামসনকে খেলতে হয়েছে, নাহলে কিন্তু সিএসকে এখানে জেতে না। আমার এখানে কমপ্লেনটা সঞ্জু স্যামসনকে নিয়েই। ও এত বছর পুরনো একটা প্লেয়ার, ওকে এই জায়গাটা দায়িত্ব নেওয়া উচিত ছিল না একটা অবশ্যই। ক্রুশাল ম্যাচে, ডু অর ডাই ম্যাচের মধ্যে। আর সেরকম কিন্তু আমরা হয়তো ভেবেছিলাম যে সেরকম পিচ, হাই-ফাই পিচ হবে, হ্যাঁ। 200-250 রান, কিন্তু সেরকম আগে না। যা করেছে ঠিক আছে, আগে হ্যাঁ। লিগের ম্যাচ ছিল, আমি সেটার কথা বলছি। Do or die match ডু ছিল। অর ডাই ম্যাচে এসে যেখানে ও জানে যে ওর রোলটা কতটা ইম্পর্টেন্ট, যেখানে মিডল অর্ডারে ব্যাটসম্যানরা একদম কেউ ফর্মে নেই, তাহলে ওর ওখান থেকে আপার অর্ডারে ঋতুরাজ গায়কোয়াড়কে তো আমি বাদে দিচ্ছি এই বছর। তো ওর ওখানটায় দায়িত্ব নেওয়া উচিত ছিল যে আমি এরপরে একটু খেলাটা স্লো করি। খেলাটা স্লো হবে, ওরা নিশ্চয়ই টিম মিটিং এর অবশ্যই, আলোচনা হ্যাঁ, করেছে হ্যাঁ, না, অবশ্যই, যে যে আমাদের pitch কেমন হতে আমাদের চলেছে। হ্যাঁ আমাদের এখানে ফেভারে পিচ আছে, পিচ কিন্তু স্লো, 180 190 কিন্তু এখানে হ্যাঁ, এনাফ হ্যাঁ। হতে পারে। ঠিক আছে, 200 মানে তো খুব ভালোই হয়ে গেছে এখানে। তাহলে সেখানে কিন্তু সঞ্জু স্যামসনের দায়িত্ব নেওয়া উচিত ছিল, প্রথমবার খেলছে। আর কবে? আর হ্যাঁ আর ঋতুরাজ গায়কোয়াড়ের একদম মানে ওয়ার্স্ট সিজন এভার। ঋতুরাজ গায়কোয়াড়ের আমি প্রেডিক্ট করেছিলাম প্রথমে, মনে আছে যে হ্যাঁ। অরেঞ্জ ক্যাপের লিস্টে সবার উপরে থাকবে, অরেঞ্জ ক্যাপ পাবে ঋতুরাজ গায়কোয়াড়। কে লাস্টের দিক জানতো যে দিয়ে। এরকম লাস্টের দিক থেকে, হ্যাঁ লাস্টের দিক দিয়ে যদি হ্যাঁ, ক্যাপ আসে সে পাবে। সত্যি তো তাই। মাত্র এখানে যদি বলিস তুই 124 স্ট্রাইক রেট রয়েছে, যেটা এই বছর আইপিএল এর লোয়েস্ট স্ট্রাইক রেট। তাহলে ঋতুরাজ as a গায়কোয়াড়ের এই অবস্থা। captain, opener হিসেবে। হ্যাঁ, তুই একটা ভাব, 12 ওভার রানিং টিমের, ঠিক আছে, 12 ওভার রানিং, সেখানে ঋতুরাজ গায়কোয়াড় ওপেনার হিসাবে নেমে ওর রান হচ্ছে 20 বলে 15, 21 বলে 15 মানে 21 রান বলের মাথায় out হয়েছে, ওই তো 20 বলে 15, ও যেটা ট্রাই করতে চেয়েছিল, হ্যাঁ। যে একটা ম্যাচের মধ্যে মনে যে 75 মেরে বেরিয়েছিল, যে ও লাস্টে এক্সিলারেট করে দেবে ওখান থেকে। না ভাই, কিন্তু সবসময় হয় না। আর সবসময় হয় না, থেকে বড় কথা এরকম ইন্টেন্ট টি20 ক্রিকেটে চলে না। আর যেখানে চলুক টি20 ক্রিকেটে এরকম ইন্টেন্ট চলে না। আমার প্রথম থেকে মারতে হবে ওপেনার, মানে আমার স্ট্রাইক রেট মিনিমাম 170। হ্যাঁ, পাওয়ার প্লেটা থেকে ইউজ করতে হবে না। তারপরে কমে যাক, তারপরে আবার বাড়াক। হ্যাঁ, পাওয়ার প্লে যদি ইউজ এটাই। করতে না পারো, তাহলে ওপেনিং করি, আমার লাভ কি লাভ থাকে? নেই। উর্মিল প্যাটেল ভালো একটা স্টার্ট দিয়েছিল প্রথম দিকে, কিন্তু উর্মিল প্যাটেলও আউট হয়ে যায়, 2 6 মেরে আউট হয়ে যায় প্যাট কামিন্সকে। তো যাই হোক, এইখানটায় উর্মিল প্যাটেলও নামেনি। তারপরে হচ্ছে তো কার্তিক শর্মা, যেটা স্ট্রাইক রেট নিয়ে ইস্যু ছিল, কার্তিক শর্মা নিজের কাজ করে দিয়ে গেছে, 19 বলে 32। যাই হোক, ও নিজের কাজ করে দিয়েছে। স্ট্রাইক রেট নিয়ে একটা ইস্যু ছিল এই বছর, গত ম্যাচের মধ্যে 72 রানের ইনিংস খেলে গেছে এখান থেকে। সেটাই। তো যাই হোক, কার্তিক শর্মা নিজের কাজ করে দিয়ে গেছে। তারপরে কতগুলো রান আউট মিস হয়েছে বলতো সিএসকে, চারখানা মিস হয়েছে রান আউট। তাহলে ওদের দুজনের মধ্যে, যে কার্তিক শর্মা আর আয়ুষ্মান গায়কোয়াড় বলছো বাবার নাম, ঋতুরাজ গায়কোয়াড়ের কিন্তু কোনো তালমেলই দেখা যায়নি। রান আউট হতে গিয়ে খাপচারা ইনিংস চলছিল ওর মধ্যে। হ্যাঁ। তো যাই হোক, লাস্টে এসে তাও দুবে আর ব্রেভিস এই দুজনে মিলে একটা পার্টনারশিপ করে। ব্রাভিসের এই একমাত্র ইনিংস দেখা গেল যেটার মধ্যে একটুখানি ভালো খেলেছে। আর হচ্ছে মোটামুটি তবে দেখ, 9 ওভারের থেকে 14-15 ওভার অব্দি কিন্তু ওদের রান পুরো কমে গেছিল একদম। তবে আরেকটা কথা না বললে না, শিবম দুবে। হ্যাঁ, যেই বছর আমরা মানে এই বছর আমরা শিবম দুবে তো গায়েব ছিল এই বছর আইপিএল থেকে। প্রচন্ড ভাবে এক্সাইটমেন্ট ছিলাম যে এবার মনে হয় কিছু করে দেখাবে, যেহেতু টি20 স্কোয়াডে ছিল, এমনকি মেন প্লেয়ার হিসেবে। হ্যাঁ, সেটাই তো। সেখান থেকে এসে যে এত ডাউনফল হবে, সিএসকে ঠিক জায়গা নামাতেও পারেনি, নামাতে পারেনি। ইন্ডিয়ান টিমে কিন্তু 4 নম্বরে নামিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু সেখানে কিন্তু সিএসকে ওর ফায়দাটা উঠাতে পারে। তাছাড়াও একটা দুটো ইনিংস তো ভাই আমরা আশা করছিলাম, কিন্তু এত যে ডাউনফল হবে, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমরাও আশা করিনি। যাই হোক, দুজনে মিলে তাও একটা করেছিল। কিন্তু এখানে আমি প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সির তারিফ করতে চাই। যেই সময়টা ওরা করছিল গেম প্ল্যান নিয়ে মাঠে, প্যাট কামিন্সের একটা জিনিস তুই খেয়াল করেছিস কিনা জানি না, প্যাট কামিন্স যখনই ক্যাপ্টেন্সি করে, ওর যে মেন বোলারদের ওভার কখন করায় 18 19 17 18 19 20 মেন বোলারদের ও কখন করায় বলতো? 14 15 16 17 15 16 17 ওভারের মাথায় ও মেন বোলারদের লাস্ট ওভার শেষ করে দেয়। কেন করে? এটার পিছনে মেন্টালিটি কি হতে পারে? মেন হচ্ছে মোমেন্টাম। ওই জায়গাটায় উইক বোলার আনে সবাই, আনার পরে এই মনে কর দুবে আর ব্রাভিস যদি টিকে যেত, ওই জায়গাটা যদি একটা মোমেন্টাম পেয়ে যেত, আরে ভালো বোলাররা এসেও লাস্ট ওভারে মার খাবে। মানে তুই বলতে চাই যে রিদম থাকতে এটাকে ইউটিলাইজ করে না। হ্যাঁ, রিদম থাকতে না, রিদম আসার আগে ওই তো তুই যদি 14-15 ওভারে যদি কমা বোলার দিস, একটা ওরা মোমেন্টাম পেয়ে যাবে 6-4 মেরে। ব্যাটসম্যানের তারপরে তুই সে অঞ্চল কাম্বোজ আসুক বা জাসপ্রীত বুমরাই আসুক,
ওভারে 15 রান খেয়ে যাবে লাস্ট ঠিক, ওভারে। হ্যাঁ, হ্যাঁ। আমি ওটাই বলতে চাইছি যে ও লাস্টে দরকার হলে একটা ওভার মার খাক, কিন্তু 16, 17, 15 এই ওভারগুলোর মধ্যে ওর মেন বোলারদের বল করায়। এটা দেখ, এটা কিচ্ছু না, এটা একটা জাস্ট বাইরের একটা ক্যাপ্টেনের মেন্টালিটি। হ্যাঁ, অবশ্যই। ওর নিজস্ব এটা একটা ক্যাপ্টেন্সির স্টাইল আমি বলবো প্যাট কামিন্সের, আচ্ছা, যেটা এখানে হ্যাঁ। কাজও করেছে। কারণ হচ্ছে 15 অবশ্যই। নম্বর ওভারটা 7 রানে গেছে। আর হ্যাঁ, তারপরে হচ্ছে তোর ইয়ের উইকেট, শিবম দুবের উইকেট, ডেভাল ব্রাভিসের উইকেট, ঠিক আছে? তাহলে ওই জায়গাটাতে সব উইকেটগুলো তুলে নিল। আর হ্যাঁ, আর আরেকটা যেটা বিষয় হচ্ছে কি বলতো, স্ট্র্যাটেজি ছিল এবার। হ্যাঁ। মানে আজকে যে বল করেছে এরা, হ্যাঁ। মানে সানরাইজার, হ্যাঁ। স্ট্র্যাটেজি কি বলতো, স্লোয়ার। হ্যাঁ। আজকে কিন্তু সব থেকে বেশি স্লোয়ার দিয়েছে, স্লোয়ারে। ওর পিচটাই তো এরকম হ্যাঁ, ছিল, হ্যাঁ, হ্যাঁ। স্পিন আর পুরো স্লো পিচ ছিল একদম, বল আটকে আটকে আসবে। জানা কথা, চেপকের মাঠ ভাই এরকমই, ঠিক আছে? অবশ্যই। তো এইবার প্রথম থেকেও 200 রানের উপরে সেরকম ভাবে হয়ও নি চেপকের মতো, না, অন্যান্য না, মাঠে না, যেমন না, 220 চেপকের মার তো মানে আমরা এবছর সারপ্রাইজিংলি দেখলাম যে 190 হ্যাঁ। এর উপরে যাচ্ছে। হ্যাঁ, নালে কিন্তু আজ থেকে 7-8 বছর আগে কিন্তু 130-35 রানও আর চেজেবল হয়েছিল। হ্যাঁ, আর প্যাট কামিন্সের কথা বল, যে অ্যাজ এ টি-20 বোলার ও নিজেকে কতটা ইমপ্রুভ করেছে বলতো এখান থেকে। প্যাট কামিন্সকে আমি সারা জীবন মার খেতে দেখেছি আইপিএল এর মধ্যে। কলকাতার হয়ে খেলেছে, বাপরে, মুম্বাইয়ের হয়ে খেলেছে, যতবার দেখেছি আমি মার খেতে তারপরে তো মধ্যখানে গায়েবে ছিল। হ্যাঁ, এখন ক্যাপ্টেন্সির সময় যখন এসছে, ও নিজেকে পাওয়ার প্লেতে একটা ওভার দেয়। দেখ, পাওয়ার প্লেতে ওভারে এসছে, ওভারে এসে উইকেট তুলে নিয়ে গেছে একটা। তোর উইকেট, সঞ্জু স্যামসনের উইকেট তুলেছে। মিডিল অর্ডারে এসে যে কার্তিক শর্মা মারছিল তার উইকেট তুলে নিয়ে গেছে, কার্তিক শর্মার উইকেট তুলেছে। তারপর লাস্টে এসে ঋতুরাজ গায়কোয়াড় যখন হচ্ছে তোর এক্সেলারেট করতে নেবে, সেই সময় গায়কোয়াড়ের উইকেটও তুলে নিয়ে গেছে। অবশ্যই। 3টে উইকেট অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ টি-20 বোলার। ক্যাপ্টেন আমি সাইডেও যদি রাখি, অ্যাজ এ টি-20 bowler, বোলার, হ্যাঁ, ঠিক আছে? হায়দ্রাবাদের মতো মাঠে বল করে, যেখানে এত রান হয়, তারপরেও কিন্তু প্যাট কামিন্স এই বছর খুব সুন্দরভাবে বল করে এসছে। আর প্যাট কামিন্সই এমন একটা প্লেয়ার যে মানে ফাস্ট বোলিং করেও ক্যাপ্টেনশিপের এত সাকসেসতম এই বছর দেখা গেছে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। ঠিক আছে। তো হুম। আমি তো হায়দ্রাবাদের ইন্টেন্ট দেখে আমি অবাক হয়ে যাই, যে এরকম তোর শিবাঙ্গ কুমার, তারপরে সাকিব হোসেন, প্রফুল হিঞ্জে, এদের মতো বোলার নিয়ে উঠে এই আসলো, অবধি উঠে আসলো, কোয়ালিফাই করে গেল কি করে তুই বলতো? এটা যদি চিন্তা কর না, আমরা 25-এ এইসব নাম শুনেছি। হ্যাঁ, তাহলে 25-এ এই বছর তো সব ডেবিউ করে। হ্যাঁ। এখানে তবে অনেকটা আবার ঈশান Credit কিষানেরও আছে, ক্রেডিট আছে, হ্যাঁ, কারণ ওই এনেছিল ওই ওদের এনেছে। টিমে। বাইরে কিন্তু হিঞ্জেকে আর ওই যে সাকিব হোসেন, সাকিব হোসেন, যে হিঞ্জে, তারপরে শিবাঙ্গ কুমার, যে আজকে 3 ওভারে, প্রথম 3 ওভারে 23 রান দিয়ে গেছিল। লাস্টের ওভারে তো চেক 3 দিয়েছে ওভারে 20, হ্যাঁ, তো 3 ওভারে 20 ও আচ্ছা, ও আর বলই হ্যাঁ। করেনি। যাই হোক, 3 ওভারে 20 রান করে খেয়েছে। তাহলে হ্যাঁ। ও এখানে এরকম বোলার পেয়েছে। এইসব বোলারদের নিয়ে যে বাইরে বসে আছে, কারার এক্সপিরিয়েন্স, 2বারের পার্পল ক্যাপ উইনার হার্ষাল প্যাটেল, জয়দেব উনাদকাট মার খেলেও উইকেট তুলতে পারে, ঠিক আছে? এরকম ধরনের বোলারকে কিন্তু বসিয়ে রেখে এদেরকে নতুন ফেসদের খেলাচ্ছে। অবশ্যই। আর সাকিব হোসেন কিন্তু একটা মেন স্ট্রিম বোলার, ওদের মেন বোলার হয়ে দাঁড়িয়েছে এখন। স্লোয়ার গুলি যা দিচ্ছিল না, ওফ, দেখে আর তাছাড়াও প্যাট কামিন্সের আমি তারিফ করতে থাকছি না, কারণ হচ্ছে দেখ, সিএসকে এর ওপেনারে যারা আছে, মিডল অর্ডার ফর্মে নেই, ঠিক আছে? তো ওপেনারদের ট্যাকেল করতে গেলে আমার বেস্ট বোলার আনতে হবে। ঈশান মালিঙ্গা কিন্তু 2 ওভার করতে দেখা যায় না, ওকে কিন্তু পাওয়ার প্লেতে 2 ওভার করে সেটাই তো বল না। আরেকটা যে প্লেয়ারের তারিফ করলি না, সেটা হচ্ছে ঈশান মালিঙ্গা। সেটাই তো বলছি আমি, হ্যাঁ। যে ঈশান মালিঙ্গা প্রথম থেকে খেলছে। ঈশান মালিঙ্গার নামে নতুন কিছু বলার না, নেই, না, না। কারণ ও প্রথম থেকে পুরোপুরি পার্পল ক্যাপের রেসেও রয়েছে ঈশান মালিঙ্গা। এসআরএইচ এর বাঁচানোর পিছনে কোনো ব্যাটসম্যান না, কোনো আদার বোলার না, একটাই প্লেয়ার আছে মাত্র, সেটা হচ্ছে ঈশান মালিঙ্গা, তাই তো? হ্যাঁ, আজকেও তো প্রায় 4 ওভারে 26 রান মাত্র। হ্যাঁ, তাহলে ঈশান মালিঙ্গা কিন্তু এসআরএইচ কে পুরো তুলে ধরে রেখেছে এই বছর বলতে গেলে। তার জন্য প্লে অফসে নিয়ে গেল ভাই। প্লে অফসে নিয়ে গেল ওই। তো যাই হোক, এসআরএইচ এর কথা তো বললামই। সিএসকে এর যদি আমরা বোলিং এর উপরে আসি, এইবার বোলিং কোনো কাজে লাগেনি, না নূর আহমেদ, না তোর আনসুল কাম্বোজ। লাস্টে এসে এসআরএইচ মিস দ্য ট্রিক। কোথায় মিস করেছে? যখন ঈশান কিষান আর অভিষেক শর্মা আউট হলো, ঈশান কিষান আর হেনরি ক্লাসেনের ওই জায়গাটায়, হ্যাঁ, ট্রাভিস হেড আউট হলো। তারপরে ঈশান কিষান আর হেনরি ক্লাসেনের যদি ওই জুটিটা ভাঙতে পারতো, এসআরএইচ এর কোনো ব্যাটসম্যান নেই তারপরে। ভাঙতে পারবে কি করে ভাই? 18 রানে ক্যাচ মিস করে। হ্যাঁ, ক্যাচ মিসটা এই বছর আইপিএলে এই বছর যে ক্যাচের অ্যাওয়ার্ডটাই সরিয়ে দেওয়া উচিত। ক্যাচের বেস্ট ক্যাচের অ্যাওয়ার্ডটাই সরিয়ে যাচ্ছে। শ্রেয়াস আয়ার যেটা পেতে চলেছে এমনিতেও আর কি, পাবে হচ্ছে বাটলেট। শ্রেয়াস আয়ার পাবে না, বাটলেট পাবে। তো যাই হোক, আমি মনে করি যে এখানে ক্যাচের জন্য ক্যাচের অ্যাওয়ার্ডটাই সরিয়ে দাও, এখান থেকে সবথেকে ভালো। তো ঈশান কিষান আর হেনরি ক্লাসেন দুজনে মিলে পুরো একদম, হেনরি ক্লাসেন ভাই
47 আজকেও, ঠিক আছে। এই বছর স্বপ্নের ভাই রয়েছে ওর। 4-5-এ এসে মানে আজ পর্যন্ত ইতিহাসে আমার মনে হয় না কেউ 4-5-এ এসে মানে রেসে থাকবে। হ্যাঁ, 1-2-এ থাকবে। আর ঈশান কিষান একা প্রথম থেকে এই নিয়ে ওর 5 নাম্বার 50 আসলো, কিন্তু 70 মেরে বেরিয়ে গেছে, একা ম্যাচ জিতিয়ে দিয়ে গেছে। একা জিতিয়ে দিয়ে গেছে ম্যাচটা। আর কে আছে? আর কেউ খেলতে পারেনি কেউ। তাহলে ঈশান কিষান কিন্তু একা ম্যাচটা পুরো জিতিয়ে দিয়ে, আর কেউ ছিল না। তুই দেখ একটা বিশাল বড় চান্স ছিল মিস দ্য ট্রিক। সিএসকে এইখানেই তো মিসটা করেছে লাস্টে, যে স্যালেল আরোরা আর এটা কি আরে সামার রবিচন্দ্রন। যদি ঈশান কিষান আর হচ্ছে তোর হেনরি ক্লাসেনের জুটিটা ওখানে ভাঙতে পারতো আগে তাহলে এই ম্যাচ কিন্তু বেরোতো না। সিএসকে কিন্তু এই ম্যাচ জিতে বেরোয় এখান থেকে। অবশ্যই ওই জায়গাতেই কিন্তু এসআরএইচ কিন্তু জিতেছে ওই পার্টনারশিপটার জন্য। তো জেমি ওভারটনকে সিএসকে মিস করছে ফর শিওর। জেমি ওভারটন আসতো সেই সময়টা 2, 3, 4 অব্দি উইকেট তুলে নিয়ে গেছে। স্পেন্সার জনসনকে খেলাতে হচ্ছে, কিছু করার নেই। জেমি ওভারটনকে মিস করেছে। তবে আরেকটা বোলার যার কথা না বললেই হবে না, সেটা হচ্ছে মুকুল চৌধুরী। মুকুল চৌধুরী কিন্তু নাম আসে না কখনো, কিন্তু প্রত্যেক ম্যাচে এসে ভালো বল করে দিয়ে যাচ্ছে, 1-2 করে উইকেট তুলে নিয়ে যাচ্ছে। এই ম্যাচেও ভালো বল করে দিয়ে গেছে, ইম্পর্টেন্ট উইকেট তুলে নিয়ে গেছে, ট্রাভিস হেডের উইকেট। তাহলে আকিলেশনও আছে। হ্যাঁ, যাই হোক, সিএসকে এখান থেকে পুরোপুরি ভোগে চলে গেল। এরপরে যদি যেতেও, হ্যাঁ, সিএসকে যদি এখান থেকে জিততে হয়, প্রথম থেকেই বলি জিনিসটা, তাহলে এখানে এসআরএইচ এই ম্যাচটা জিতে, এসআরএইচ তো কোয়ালিফাই করলোই, 16 পয়েন্টের সঙ্গে কোয়ালিফাই হয়ে গেল অলরেডি। আর জিটিও এখান থেকে মোটামুটি না কোয়ালিফাইড, কিউ, কারণ জিটিও কোয়ালিফাই হয়ে গেল। আরসিবি, জিটি আর এসআরএইচ 3 জন কোয়ালিফাই হয়ে গেছে। কারণ জিটির সঙ্গে নেক্সট ম্যাচ হতে চলেছে হচ্ছে তোর সিএসকে। যেই জিতুক সিএসকে 14তে আসবে, আর ও অলরেডি 16তে রয়েছে, এর জন্য কিন্তু হয়ে গেছে। তো এবার সিএসকে এর যদি কথা বলি, সিএসকে এরপরে যদি ম্যাচটা জেতে 14 পয়েন্টে পৌঁছাবে, তাহলে এখানে পসিবল সিনারিও কি আছে যে এখান থেকে কোথায় যেতে পারবে, আদৌ প্লে অফে যেতে পারবে কিনা। সবার প্রথমে যদি এখানে পৌঁছাতে হয় 3টে জিনিস ঘটতে হবে। এক হচ্ছে না, কলকাতা দিয়ে শুরু করি আমি, যে উপরে যেতে পারে। কলকাতা এখন 11তে রয়েছে, দুটোর মধ্যে দুটো জিতে যায়, দুটোর মধ্যে একটা কলকাতাকে হারতে হবে, তাহলে 15 পয়েন্টে পৌঁছাতে পারবে। এই একটা, ঠিক আছে, হ্যাঁ, সিএসকে দিয়ে বলছি। আর সেকেন্ড যদি বলি আমরা, পিভিকে এসে লাস্ট ম্যাচ বাকি আছে, 13 পয়েন্টে রয়েছে, একটা ম্যাচ হারতে হবে, লাস্ট ম্যাচে হারতে হবে, হ্যাঁ, তাহলে গিয়ে 15তে পৌঁছাতে পারবে না। দুটো সিনারিও একসাথে হতে হবে সব। আর 3 নম্বর সিনারিও আছে আরআরকে লাস্ট দুটো ম্যাচে কিন্তু হারতে হবে, মানে এটা সিএসকে এর জন্য বহুত টাফ। কারণ 3টে আমরা অলরেডি পেয়ে গেছি এখান থেকে, এই 3টে একসাথে যদি হয় তাহলে গিয়ে সিএসকে উঠতে পারবে, নালে সিএসকে টাটা, যেটা হয়তো 10%ও না, হয়তো 5% চান্স রয়েছে আর সিএসকে এখান থেকে যাওয়ার। ভালো সুযোগ পেয়েছিল, নিজের সুযোগ নিজে মিস করলো, হাতছাড়া করলো সিএসকে এখান থেকে। মোটামুটি ফিনিশ। তবে একটা স্পটের জন্য দেখ, একটা স্পটের জন্য এখন কতগুলি টিম হচ্ছে রেসে রয়েছে। কলকাতা রয়েছে, কলকাতা এখনো ফোটেনি, কিন্তু 15 আসবে না। কলকাতা আছে, পাঞ্জাব আছে, আরআর আছে, তিনটে টিম আছে। যদি সেভাবে ধরা হয় ডিসিও আছে, যদি সেরকম রান রেট মেইনটেইন করতে পারে। হ্যাঁ, সিএসকেও আছে রান রেট। তবে এই তিনটে বেশি আমার মনে হয় একটা সিনিয়র খুব পরিষ্কার, জানিস, যদি পাঞ্জাবের দিকে না, পাঞ্জাব যদি জেতে, হারারটা তো বললি, যদি পাঞ্জাব জেতে তাহলে মোটামুটি পুরো পরিষ্কার। যদি আরআর যদি দুটো হারে, কারণ কলকাতা যদি দুটো জেতে তাহলে তো ও তো 15তে পৌঁছে যাবে। এটা দেখো, তুই কলকাতা না ভাবছিস, কলকাতা কেন ভাববো? তুই 15 পয়েন্টে পাঞ্জাবকে তুলছিস, তাহলে আমি এখানে কলকাতাকে 15 পয়েন্টে কেন তুলতে পারবো? ঠিক আছে, এখানে প্লাস পয়েন্ট কি আছে? পাঞ্জাবের কাছে একটা ম্যাচ আছে, কলকাতাকে দুটো। কিন্তু পাঞ্জাবের পরে কি বলতো, এলএসজি তোর সাথে খেলা আছে। হ্যাঁ, পাঞ্জাবে এলএসজির সঙ্গে খেলা আছে। তো কলকাতারও মনে হয় এরকমই, মুম্বাইয়ের সঙ্গে নেক্সট খেলা রয়েছে, আর দিল্লির সঙ্গে আরেকটা খেলা আছে, লাস্ট খেলাটা আর কি। তো যাই হোক, এখান থেকে প্লে অফের সিচুয়েশন কিন্তু এখন খুব ইন্টারেস্টিং হয়ে দাঁড়িয়েছে। একটা স্পটের জন্য লড়াই হবে এখন থেকে, ঠিক আছে। এই কটা টিম, মেনলি 3টে টিম রয়েছে রেসের মধ্যে। দেখা যাক কি আগে যেতে পারে না যেতে পারে। আমাদের টিম অ্যানালাইসিস, ম্যাচ অ্যানালাইসিস কেমন লাগে আপনাদের, কমেন্ট করে জানাতে পারেন আপনারা। আপনাদের ফিডব্যাক কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যে এরকম দুটো ছেলে আছে বেশি বকে, কিন্তু ক্রিকেট নিয়ে বকে, ঠিক আছে। পছন্দ হয়, আপনারা কমেন্ট করছেন, সেগুলো দেখে আমার খুব ভালো লাগছে। আমি রিপ্লাই করার চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টের মধ্যে। তো আজকের মধ্যে এটুকু রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।